এইচএসসি পরীক্ষা হচ্ছে না, মূল্যায়ন হবে জেএসসি ও এসএসসির ফলাফল সমন্বয় করে। ইতিহাস বিকৃতির হাত থেকে জাতিকে রক্ষা করেছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, বললেন প্রধানমন্ত্রী। বেইল সংস্করণ উদ্বোধন। দেলোয়ারের বিরুদ্ধে সেই নারী ধর্ষণ মামলার নির্যাতনের ঘটনায় গ্রেফতার আরও 2। সৌদি এয়ারলাইন্সের সামনে শত শত প্রবাসীর অপেক্ষা, যাত্রা প্রস্তুতির জন্য সময় পাচ্ছেন না। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। সাথে আছে আমি সোনিয়া স্নেহা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, ডিজিটাল নিরাপত্তায় দরকার আধুনিক প্রযুক্তি, আইটি গভর্নেন্স শক্তিশালী করার পরামর্শ। 2020 সালের এইচএসসি পরীক্ষা হবে না। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফল গড় করে এইচএসসি পরীক্ষার্থীদের ফল দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে 2020 সালের এইচএসসি পরীক্ষা এবং রেজাল্ট নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার সময় সারা বিশ্ব যেভাবে শিক্ষার্থীদের ফলাফল দেওয়া হচ্ছে, সেভাবে বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও জানান তিনি। ডিসেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করা হবে এবং জানুয়ারির মধ্যে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন করার কথা জানান তিনি। আমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই 2টি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই 2টি পরীক্ষায় তাদের যে ফলাফল, সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। 75 পরবর্তী বিকৃত ইতিহাসের স্থলে জাতিকে সঠিক ইতিহাস জানাতে সহায়তা করেছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধুর আত্মজীবনীর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণ প্রকাশ করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে 1952 ভাষা আন্দোলন থেকে 1971 মুক্তিযুদ্ধ পর্যন্ত অধিকার আদায়ের সকল সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন শেখ হাসিনা। 1975 সালে জাতির পিতাকে হত্যার পর আমাদের বাসা আবার লুটপাট করে, কিন্তু সেই সময় আমি যখন 21 সালে ফিরে আসি, প্রথম আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। জিয়াউর রহমান ক্ষমতায় ছিল, সে ইন্ডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে খুনিদেরকে বিচারের হাত থেকে মুক্তি দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। আমি 21 সালে ফিরে আসার পর ওই বাড়িতে আমার ঢোকা নিষিদ্ধ ছিল, আমি ঢুকতে পারিনি, এটা সিলগালা দেওয়া ছিল। প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর ইতিহাস বিকৃতির নেপথ্যে জড়িতদের উদ্দেশ্য বিফল করে সঠিক ইতিহাস উঠে এসেছে বঙ্গবন্ধুর প্রতিটি লেখায়। 75 জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, এমনকি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, সেগুলি যে বিকৃত করা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছিল। এই বই প্রকাশ হওয়ার পর অন্তত সেই ইতিহাস বিকৃতির হাত থেকে আমরা কিছুটা রক্ষা পাই। বইটি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সব লাইব্রেরিতে সংরক্ষণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমাদের সমাজের একটা মূল্যবান গোষ্ঠী যারা পড়াশোনা করছে, কিন্তু তারাও ইতিহাসটা জানার সুযোগ পাবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে নির্যাতনের শিকার গৃহবধূ
বাহিনী প্রধান দেলোয়ার ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। দেলোয়ারকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। এজাহারে বলা হয়েছে 2 সেপ্টেম্বর দেলোয়ার বাহিনীর সদস্যরা তাকে বিবস্ত্র করে নির্যাতনের আগে দেলোয়ার তাকে দুবার ধর্ষণ করে। একবার প্রায় 1 বছর আগে আর দ্বিতীয়বার ধর্ষণ করা হয় রমজান মাসের কিছুদিন আগে। দ্বিতীয়বার ধর্ষণের দিন দেলোয়ারের সহযোগী কালামও তাকে ধর্ষণের চেষ্টা করে। এদিকে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় সোহাগ ও নূর হোসেন নামে আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সিএনজি অটোরিকশা চালক থেকে বনে গেলেন বাহিনী প্রধান। রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে তোলেন অস্ত্র ও মাদকের রমরমা ব্যবসা। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের মূল হোতা বাহিনী প্রধান দেলোয়ার সম্পর্কে সব তথ্য দিলেন স্থানীয়রা। গ্রেফতার হলেও এখনও আতঙ্ক কাটেনি এলাকার লোকজনের। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। দুর্গম মেঠো গ্রামীণ পথের পাশে নোয়াখালী খাল, বেগমগঞ্জের সীমান্তবর্তী পূর্ব একলাশপুর গ্রাম, যেখানে গড়ে উঠেছে কয়েকটি কিশোর গ্যাং। খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদক ব্যবসা এসব বাহিনীর রুটিন কাজ। এরকম একটি গ্রুপের প্রধান দেলোয়ার। একসময় সিএনজি অটোরিকশা চালালেও রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে হয়ে ওঠে শীর্ষ মাদক কারবারি এলাকার ত্রাস। গত 2 সেপ্টেম্বর খালপাড় এলাকার গৃহবধূর ঘরে ঢুকে স্বামীকে বেঁধে ধর্ষণের চেষ্টা, বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার ও তার বাহিনী। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রেফতার করা হয় দেলোয়ার সহ কয়েকজনকে। তবে এখনও তাদের ভয়ে সহজে মুখ খুলতে চান না এলাকার লোকজন। মুখ খুললে বাড়িঘরে হামলার ভয়ে তারা আতঙ্কিত। ছোট ছোট বাচ্চা বলা ভাই নামদারে কিছু অস্ত্র নিয়ে আসি, খোলা পাইনে আসি বলে যে আমারে টাকা দেয়। এখন ওদেরকে কিছু বললে ওরা ফায়ারিং করে, নিজেরা এমন গোলাগুলি করে, এমন মানুষের বাড়িতে তাদেরকে আক্রমণ করে। স্থানীয়রা বলছেন অপরাধ করে পার পেয়ে যাওয়ায় আরও ভয়ঙ্কর হয়ে ওঠে সে। তবে দেলোয়ার দলের কোনো পদপদবিতে নেই বলে জানান একলাশপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। সঠিক বিচার না হতে দর্শকরা পার পেয়ে যাচ্ছে। আর একটা মা বোনের এরকম ইজ্জত নিয়ে যেহেতু কেউ না করতে পারে। পুলিশ জানায় দেলোয়ারকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখন যেমন বিভিন্ন মাধ্যমে তারা এটা প্রতিকার চায়, যে কোনো ঘটনা ঘটলে পুলিশকে অবগত করবে, তাহলে পুলিশ সেটার প্রতিকার দিতে পারে। দেলোয়ার ও তার বাহিনী সহ এলাকায় সন্ত্রাসী রাজত্ব সৃষ্টিকারীদের সর্বোচ্চ শাস্তি দেখতে চান বেগমগঞ্জের মানুষ। সমর ইসলাম, 21 টেলিভিশন। অগ্রাধিকার ভিত্তিতে ফিরতি টিকিট দেওয়া হলেও সফরের প্রস্তুতির জন্য খুবই স্বল্প সময় পাচ্ছেন সৌদি প্রবাসীরা। সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স ও মতিঝিলে বাংলাদেশ বিমান অফিসের সামনে শত শত প্রবাসী অপেক্ষা করছেন টোকেন এবং টিকিটের জন্য। তারা বলছেন আকামার মেয়াদ বাড়ানো হলেও টিকিট সংকটের নির্দিষ্ট সময়ে সৌদি আরব যাওয়া নিয়ে সংশয় আছে তাদের। যারা টিকিট পাচ্ছেন তাদের করোনার টেস্ট এবং ফ্লাইটের জন্য খুব অল্প সময় পাচ্ছেন বলেও অভিযোগ করেন সৌদি প্রবাসীরা। এখন যে সিস্টেমটা করছে স্টেপে স্টেপ ঢুকেছে, ওই সিস্টেমটা আগের মতো করতে পারতো, এত লোক এখানে জমাট হইতো না। যারা সৌদি রিটার্ন টিকিট নিয়ে আসছে তারা যেতে পারবো, কিন্তু যারা কুয়েত বা বাহারান অন্য কোনো এয়ারলাইন্স আসছে তাদের কোনো সুযোগ নেই। এখন আমাদের ভিসার মেয়াদও শেষ, এখন আমরা কি পর্যায়ে যাব? ফর্ম জমা দিছি, বলছে যে মেসেজ দিবে, মেসেজ আসে নাই, তো অপেক্ষায় আছি। নিরাপত্তা নিশ্চিত করে দেশের সব খাতকে ডিজিটালাইজ করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তা না হলে বাড়বে সাইবার হামলার ঝুঁকি। প্রতিরোধে দক্ষ কর্মী, সুশৃঙ্খল প্রক্রিয়া আর আধুনিক প্রযুক্তি যুক্ত করার পরামর্শ তাদের। পাশাপাশি শক্তিশালী আইটি গভর্নেন্স প্রতিষ্ঠার উপর জোর দিচ্ছেন কেউ কেউ। সাইবার নিরাপত্তা নিয়ে ইবনে নূর শাওনের 3 পর্বের রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম। কিভাবে কাকে কোন পন্থায় অ্যাটাক করছে, এখানে লাল রঙকে ইন্ডিকেট করছে মালওয়্যার, পিঙ্ক কালারকে ইন্ডিকেট করছে ফিশিং, ইয়েলো হচ্ছে এক্সপ্লয়েট। আজকে আমাদের প্রায় আমি যদি যেতে চাই 40 লাখের উপর একটা অ্যাটাক জেনারেট হয়েছে 40 লাখ ইন টোটাল ওয়ার্ল্ডে। হচ্ছে চায়না, ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড,
তারা কেউ কাউকে অ্যাটাক করছে, কেউ কাউকে অ্যাটাক দিচ্ছে। আইটি ইনফ্রাস্ট্রাকচার প্রতিনিয়তই রাখতে হবে আপডেট। আপনি কতটা প্রফেশনাল সিস্টেম কিনেছেন সেটার উপর ডিপেন্ড করে যে আসলে আপনি কতটা তাকে আইডেন্টিফাই করতে হবে। এগুলোতে আপনার পেইড এক্সপ্লয়েট থাকবে, যারা ইনভেস্টিগেশন করতে হবে তাদেরকে পেইড ফ্রেমওয়ার্কে কাজ করতে হবে, তাহলে পরে তারা সঠিক ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থানটি তারা সুনিশ্চিত করতে পারবে। তবে প্রতিষ্ঠানের নীতি নির্ধারকরা সচেতন না হলে সমাধান আসবে না। একটা অর্গানাইজেশনের আইটি গভর্নেন্স যেটা আছে, যে অ্যাকচুয়ালি কার কি রোল, সেই রোলটা যদি প্রপারলি ডিফাইন থাকে, এইখানে আমাদের হাত দেওয়া দরকার। অ্যাকচুয়ালি আমরা যদি শুধু মনে করি যে সাইবার সিকিউরিটি রেসপন্সিবিলিটি শুধু আইটির পিপুলের, আসলে শুধু আইটি পিপুলের না। আপনারা আননোন ইমেইলকে আপনারা ক্লিক করবেন না, সে ক্লিক করে বসলো, এখানে আইটি পিপুলের কিছু করার নেই। দীর্ঘমেয়াদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে নিরাপদ রাখতে নিজস্ব সিস্টেম ডেভেলপ করার পরামর্শ এই বিশেষজ্ঞের। ভাড়া করা আর্মি দিয়ে কিন্তু দেশ রক্ষা করা যায় না অ্যাকচুয়ালি, তাই না? ঠিক তেমনি আমাদের দেশকে যদি অ্যাকচুয়ালি প্রোটেক্ট করতে হয়, তাহলে আমাদের নিজস্ব সাইবার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করতে হবে আর কি, এবং আমাদের নিজস্ব জনবল দিয়ে সেটা করতে হবে আর কি। এবং এরকম এক্সাম্পল কিন্তু ওয়ার্ল্ডে আছে। আমি মনে করি যে আমাদের দেশে যে আপনার ক্যাপাবিলিটি, যে ইয়াং যে ইঞ্জিনিয়ার যারা আসতেছেন, এদেরকে যদি প্রপারলি গাইড করা যায়, আমরা কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করতে পারবো। পুলিশ চায় সমন্বিত পদক্ষেপ। যে ক্যাপাসিটি আছে এগুলোকে ফাইট করার জন্য আমাদের বেশ কয়েকটা এজেন্সি আছে। আমরা পুলিশেরও কয়েকটা ডিপার্টমেন্ট আমরা করে থাকি, কয়েকটা ইউনিট আছে, আমরা কাজ করে থাকি, এবং আমাদের মধ্যে ছোট্ট একটা গ্রুপও আছে। কিছুদিন পরপরই আমরা মিলিত হই, আমাদের রিসোর্সেস শেয়ার করি, ইনফরমেশন শেয়ার করি, একসাথে আমরা কাজ করি। তো আমি মনে করি এই ধরনের হ্যাকাররা যারা কোনো চেষ্টা করুক না কেন, আমরাও অ্যালার্ট আছি। ডিজিটালাইজেশনের পাশাপাশি নিরাপত্তা সুরক্ষিত না হলে হুমকির মুখে পড়তে পারে ডিজিটাল বাংলাদেশের পথ চলা। ইবনে নূর, শাওন, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মাদক নির্মূলের 7 মাসে বিজিবির 5 লাখ অভিযান, 372 কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। 20 ফেব্রুয়ারি থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে 372 কোটি টাকার বেশি চোরাচালানের পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সংস্থাটির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিজিবির পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, 7 মাসে প্রায় 68 লাখ পিস ইয়াবা, 3 লাখ বোতল ফেন্সিডিল, বিদেশি মদ, অস্ত্রগুলি সহ বিভিন্ন চোরাচালান পণ্য আটক করা হয়। এই সময়ে চোরাচালানে অবৈধ সীমান্ত অতিক্রম করার দায়ে 344 বাংলাদেশি ও 96 জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। এছাড়া সীমান্তে 10,240টি পিলারে পাকিস্তান লেখা পরিবর্তন করে বাংলাদেশ লেখা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। দেশের সীমান্ত এলাকা সহ অন্যান্য স্থানে 5 লক্ষাধিক অভিযান পরিচালনা করে সর্বমোট 372 কোটি 9 লক্ষ 59 হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। আমাদের অংশে যেই টাস্কটা আমরা পেয়েছি সেই অনুযায়ী তো আমরা আমাদের সর্বোত্তম শক্তিটাই নিয়োজিত করেছি। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহত 4 জনের মধ্যে একজন বাংলাদেশী। তার নাম নুরুল হুদা, বাড়ি টেকনাফের নীলায়। সকালে নিহত নুরুল হুদার ভাই ইসমাইল উখিয়া থানায় এসে মরদেহ শনাক্ত করেন। ইসমাইল জানায়, সন্ধ্যায় নিহত নুরুল হুদা তার বন্ধুকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিল একটি বিয়ের অনুষ্ঠানে। তারা দুজনেই গাড়ির ড্রাইভার। নিহত অপর 3 রোহিঙ্গার নাম ঠিকানা শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে ক্যাম্পে চাপা উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 1 সপ্তাহে ক্যাম্পে 2 দল রোহিঙ্গার সংঘর্ষে 8 জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এইচএসসি পরীক্ষা হচ্ছে না, মূল্যায়ন হবে জেএসসি ও এসএসসির ফলাফল সমন্বয় করে। ইতিহাস বিকৃতির হাত থেকে জাতিকে রক্ষা করেছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, বললেন প্রধানমন্ত্রী। ব্রেইল সংস্করণ উদ্বোধন। দেলোয়ারের বিরুদ্ধে সেই নারীর ধর্ষণ মামলা, নির্যাতনের ঘটনায় গ্রেফতার আরও 2। সৌদি এয়ারলাইন্সের সামনে শত শত প্রবাসীর অপেক্ষা, যাত্রা প্রস্তুতির জন্য পাচ্ছেন না সময়।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।